মধ্য ইউরোপের সুইজারল্যান্ড ঘড়ি, চকলেট আর স্কি রিসোর্টের জন্য বিখ্যাত। কিন্তু আপনি কি জানেন, এই সুইস পাহাড়ের গভীরে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভল্ট, যেখানে জমা আছে হিটলারের সোনা থেকে শুরু করে বিলিয়নিয়ারদের গোপন সম্পদ। কিন্তু প্রশ্ন হল, এত সুরক্ষা সত্ত্বেও এই ভল্টে ঢুকতে পারলে কি দেখা যাবে? আজ আমরা ঢুকবই সেই নিষিদ্ধ দুনিয়ায়, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। সুইজারল্যান্ড দেশটি মধ্য ইউরোপে অবস্থিত। এর পশ্চিমে ফ্রান্স, দক্ষিণে ইতালি, পূর্বে অস্ট্রিয়া ও লিechtenstein এবং উত্তরে জার্মানি। সবুজ মাঠ থেকে শুরু করে বরফে ঢাকা পর্বত পর্যন্ত সুইজারল্যান্ড ভ্রমণের জন্য একটি বিস্ময়কর দেশ। 17শত শতকে শুরু সুইস ব্যাংকিংয়ের গোপনীয়তা। 1934 সালে আইন পাশ হয়, ধারা 47, ক্লায়েন্টের তথ্য ফাঁস করলে ফেডারেল অপরাধ। এই আইনই সুইজারল্যান্ডকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ট্যাক্স হ্যাভেন। এই নথিপত্রগুলো প্রকাশ করে যে 100 জন বিলিয়নিয়ার, 35 জন বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রনায়ক, 330 জনেরও বেশি রাজনীতিবিদ, সেলিব্রিটি, রাজপরিবারের সদস্য এবং এমনকি কিছু ধর্মীয় নেতা, তাদের অফশোর ব্যাংকিং সম্পর্কিত নথিপত্র ফাঁস হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সোনা জমা হয়েছিল সুইস ভল্টে। হিটলার নিজেও ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড এ অ্যাকাউন্ট খুলেছিলেন, যার মূল্য আজ $8.1 বিলিয়ন। সুইজারল্যান্ডের পর্বতপূর্ণ ভূখণ্ড সোনা এবং হীরার সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ ভল্ট খননের একটি স্বাভাবিক পরিবেশ প্রদান করে। 1910 সালের দিকে সুইস ব্যাংকাররা ফ্রান্সে গিয়েছিল তাদের ব্যাংকিং গোপনীয়তা প্রচারের জন্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সুইজারল্যান্ডে পুঁজির দ্রুত প্রবেশ ঘটায়। জার্মান ইহুদি সম্পদ রক্ষা করার পাশাপাশি সুইস ব্যাংকগুলো নাৎসি জার্মানি ও তাদের মিত্রদের সঙ্গে সহযোগিতা করে তাদের সোনা ও নগদ অর্থ ভূগর্ভস্থ ভল্টে সংরক্ষণ করে। এমনকি অ্যাডলফ হিটলার নিজেও একটি অ্যাকাউন্ট খুলেছিলেন ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড এ। সংক্ষেপে বলা হলে তার হিসাব আনুমানিক ছিল $1.1 বিলিয়ন রাইকমার্ক, যা আজকের হিসাবে প্রায় $8.1 বিলিয়ন। তবে 1940 সালে জার্মানির একটি পরিকল্পনা ছিল, তারা যখন ইউরোপের মূল শত্রুদের পরাজিত করবে তখন সুইজারল্যান্ডের স্বাধীনতা শেষ করবে। তারা সুইজারল্যান্ডে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল হয়ে যায়। তাহলে এখন এই বাংকারগুলো কিভাবে ব্যবহার হয়? সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশন 2018 সালে অনুমান করেছিল যে সুইস ব্যাংকগুলোতে $6.5 ট্রিলিয়ন পরিমাণ সম্পদ ছিল, যা পুরো বিশ্বের 25% আন্তর্জাতিক ক্রসবর্ডার অ্যাসেটস। এর মানে এটি একটি বিশাল শিল্প যা সরাসরি সুইস অর্থনীতির সঙ্গে যুক্ত। তাই এই বাংকারগুলো রক্ষা করা কেবল একটি কৌশলগত পদক্ষেপই নয়, বরং সুইজারল্যান্ডের ব্যাংকিং দাদু বা গ্র্যান্ডফাদার খেতাব রক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল। অধ্যায় 2, ভল্টের ভিতরে কি আছে? সুইস প্রতিরক্ষা বিভাগ অনুমান করে যে বিক্রয়ের জন্য উপলব্ধ 10টি সাবেক সামরিক বাংকারের মধ্যে 6টি 1980 এবং 1990-এর দশকে সুইস ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় সম্পদ সংরক্ষণের জন্য। এই ভল্টগুলো শুধু সোনা রাখার জায়গা নয়, এগুলো এক একটি হাইটেক দুর্গ। 5 ফুট পুরু কংক্রিটের দেয়াল, বায়োমেট্রিক স্ক্যান, এমনকি অ্যান্টিড্রোন সিস্টেম। কিছু ভল্টে এত সুরক্ষা যে সেখানে রাস্তা নেই, শুধু হেলিকপ্টার বা প্রাইভেট জেটে ঢুকতে হয়। ভেতরে আছে প্রাইভেট জিম, ওয়াইন সেলার, এমনকি আন্ডারগ্রাউন্ড সুইমিং পুল। ব্যাংকিং গোপনীয়তার যুগে এই গভীর ভূগর্ভস্থ ভল্টগুলো দশকের পর দশক ধরে ধনীদের দ্বারা সম্পদ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। একটি জেমস বন্ড ভিলেনের মুভি সেট মনে করিয়ে দেয় এই বাংকারগুলোর নেটওয়ার্ক, যেখানে সংরক্ষণ করা হয় সোনা, পুরাতন দামি ওয়াইনের বোতল এবং এমনকি শিল্পকর্ম। তবে জুরিক, বার্ন ও জেনেভার পাহাড়ি ঢালে লুকিয়ে থাকা এই ভল্টগুলো কেবল দামি জিনিসের নিরাপত্তাই দেয় না, বরং এর থেকেও বেশি কিছু। অধ্যায় 3, আপনি কি একটি সুইস ভল্ট কিনতে পারবেন? যদি আপনার কাছে $10 মিলিয়ন থাকে এবং আপনি প্রমাণ করতে পারেন টাকার উৎস বৈধ, তাহলে আপনিও ভল্ট কিনতে পারবেন। কিন্তু সাবধান, কর্পোরেট ক্লায়েন্ট হলে বেনামি মালিকানা নিষিদ্ধ। ছোট ভল্টের বার্ষিক ভাড়া $50,000, আর বড় ভল্ট, যেখানে সোনা, হীরা, শিল্পকর্ম রাখা যায়, তার দাম $1 মিলিয়নেরও বেশি। 2008 সালের অর্থনৈতিক সংকটে সুইস ভল্টে সোনা জমা দেওয়া বেড়েছিল প্রায় 300%, কারণ ধনীরা বিশ্বাস করে ব্যাংক ফেল হলে শুধু সোনাই বাঁচাতে পারে। এই বাংকারগুলো 5 ফুট পুরু কংক্রিট দেয়ালে দৃঢ়ভাবে মজবুতকৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইস সামরিক বাংকার নির্মাণের কারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড তার নিরপেক্ষতা বজায় রাখলেও সম্ভাব্য জার্মান বা ইতালীয় আক্রমণের হুমকির মুখোমুখি হয়েছিল।
এই হুমকি মোকাবিলায় সুইস সামরিক বাহিনী ন্যাশনাল রেডআউট কৌশল গ্রহণ করে, যার মূল লক্ষ্য ছিল আল্পস পর্বতমালাকে একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থায় রূপান্তর করা। এই পরিকল্পনার অংশ হিসাবে হাজারো বাংকার, গোপন দুর্গ এবং সুড়ঙ্গ নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছিল। নম্বর 1, কাঠামোগত বৈশিষ্ট্য। উপাদান: কংক্রিটের 11.5 ফুট পুরু দেয়াল, যা ভারী আর্টিলারি ও বোমা হামলা সহ্য করতে সক্ষম। ইস্পাত দিয়ে তৈরি, দরজা, ফায়ারিং পোর্ট এবং গুরুত্বপূর্ণ অংশে ইস্পাতের আস্তরণ ব্যবহার করা হতো। নম্বর 2, প্রতিরক্ষা ব্যবস্থা। মেশিন এবং অ্যান্টি-ট্যাঙ্ক কামান এর জন্য বিশেষ পোর্ট। কিছু বাংকারে স্বয়ংক্রিয় বিমান আক্রমণ থেকে রক্ষা করত। প্রবেশপথ, এন্ট্রি পয়েন্টস। গোপন দরজা বা ক্যামোফ্লেজ ডোরস, যা পাহাড় বা প্রাকৃতিক ভূদৃশ্যের সাথে মিশে যেত। বিস্ফোরণ প্রতিরোধী বা ব্লাস্ট প্রুফ স্টিলের দরজা, যাতে শত্রু সরাসরি ঢুকতে না পারে। সাধারণ বাংকারের আকার 33 বাই 50 ফুট পর্যন্ত হতে পারত, তবে কিছু বৃহৎ বাংকার আরও বড় ছিল। ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও কক্ষগুলি 328 ফুট বা তার বেশি দীর্ঘ হতে পারত। নম্বর 3, অভ্যন্তরীণ সুবিধা। বিদ্যুৎ ও বায়ু চলাচল। ডিজেল জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ। এয়ার ফিল্টার সিস্টেম, যাতে রাসায়নিক আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। জল ও খাদ্য সরবরাহ। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত টিকে থাকার জন্য রেশন মজুদ। ভূগর্ভস্থ জলাধার সংযুক্ত থাকত। যোগাযোগ ব্যবস্থা: টেলিফোন লাইন ও রেডিও সিস্টেম যুক্ত থাকত। নম্বর 4, কৌশলগত অবস্থান। আল্পস পর্বতের গিরিপথে যেমন সেন্ট গোথার্ড, সিম্পলন, গ্রিমসেল ইত্যাদি স্থানে বাংকারগুলি তৈরি করা হয়েছিল। পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক একাধিক বাংকার সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত থাকত, যাতে সেনারা গোপনে চলাচল করতে পারে। নম্বর 5, বর্তমান অবস্থা। যুদ্ধের পর অনেক বাংকার পরিত্যক্ত হলেও কিছু এখনও সংরক্ষিত আছে। কিছুকে জাদুঘর, যেমন সেন্ট মরিস বাংকার, বা সরকারি গোপন স্থান হিসেবে ব্যবহার করা হয়। সুইস বাংকারগুলি ছিল তাদের প্রতিরক্ষা কৌশলের মস্তিষ্ক, যা সুইজারল্যান্ডকে যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করেছিল। এগুলির নির্মাণশৈলী ও স্থাপত্য আজও সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য উদাহরণ। বর্তমানে ক্লায়েন্টরা তাদের বাংকারে বসে স্যাটেলাইট পরিষেবার মাধ্যমে বড় টিভি স্ক্রিনে রিল্যাক্স করতে পারেন, কিংবা ব্যায়ামের জন্য একাধিক এক্সারসাইজ মেশিনের যেকোনো একটি ব্যবহার করতে পারেন। এই ভল্টগুলোতে একজন ব্যক্তি এক সময়ে মাত্র একজনই প্রবেশ করতে পারেন, তাও শুধুমাত্র বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সিস্টেম ব্যবহার করে। এ ধরনের সুইস স্টোরেজ অপারেশনগুলোর উপর সুইস ব্যাংকগুলোর মতো কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে তাদের সন্দেহজনক লেনদেন সম্পর্কে ফেডারেল নিয়ন্ত্রকদের জানাতে হবে। এমনকি আমেরিকানরাও বাধ্য নন। যুক্তরাষ্ট্রের ফরেগন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লিয়েন্স অ্যাক্ট ফ্যাটকে অনুযায়ী, যদি তারা এই ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের বাইরের স্টোরেজে সোনা সংরক্ষণ করেন, তাদের ঘোষণা দিতে হয় না। এই সমস্ত ভল্টই আল্পস পর্বতমালার গভীরে লুকিয়ে থাকে, এক অবিশ্বাস্য সুরক্ষিত আর গোপন জগতে। এই ভল্টে শুধু সোনা নয়, লুকিয়ে আছে রক্ত, ক্ষমতা আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। প্যান্ডোরা পেপারস থেকে শুরু করে আজও সুইস ব্যাংকিং রহস্যে ঘেরা। এখনও কি আপনি বিশ্বাস করবেন এই সিস্টেমকে? কমেন্টে জানান। আপনি যদি বিলিয়নিয়ার হতেন, সুইস ভল্টে সোনা রাখতেন নাকি অন্য কোথায়? লাইক শেয়ার করতে ভুলবেন না।